সেটা হচ্ছে ভারতে রোগী যায়। ভারত শুধু রোগী যায় তা না, বাংলাদেশ থেকে প্রচুর রোগী বিদেশে যায়। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, যারা বিদেশে যান তারা কি ভারতের সরকারি হাসপাতালে যান? তারা কিন্তু ভারতের সরকারি হাসপাতালে যান না, তারা বেসরকারি হাসপাতালে যান। ফলে বেসরকারি চিকিৎসা ব্যবস্থার সাথে আপনারা বেসরকারি চিকিৎসা ব্যবস্থাকে তুলনা করছেন। এইটা হচ্ছে প্রথম কথা, যে একটা স্বাস্থ্য ব্যবস্থায় যখন আপনি রোগীদের যাতায়াতকে তুলনা করবেন তখন তুলনা করতে হবে অ্যাট পার। কিন্তু আমাদের এখান থেকে যারা বিদেশে যাচ্ছেন তারা কিন্তু এইখানকার বেসরকারি চিকিৎসার সাথে ওইখানকার বেসরকারি চিকিৎসার তুলনা করছেন। এবং আরও একটা বিষয় ঘটে, সেটা হচ্ছে যারা যান তারা আর্থিকভাবে মোটামুটি সঙ্গতিপূর্ণ। দরিদ্র জনসাধারণ তো ভারতে যেতে পারে না, দরিদ্র জনসাধারণ তার উপজেলা ছাড়িয়ে জেলা পর্যন্তই যেতে পারে না, যেতে গেলে তাকে গরু খাসি বিক্রি করতে হয়। আমি যখন মেডিকেল কলেজে চাকরি করেছি, কাজ করেছি, আমি সরকারি চাকরি করেছি বেশ কিছুদিন, আমি দেখেছি যে দরিদ্র জনগণ তার শেষ সম্বল বিক্রি করে চিকিৎসা করতে আসে। এর একটি বড় কারণ হচ্ছে আমরা কখনোই আমাদের সংগঠনকে এবং আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থাকে একই সঙ্গে চিকিৎসক এবং রোগী বান্ধব করে গড়ে তুলতে পারি নাই। এবং এটি না করতে পারার একটি বড় কারণ হচ্ছে এটার যে প্ল্যানিং, হেলথ ম্যানেজমেন্ট, সেটার ব্যর্থতা। আমরা যখন এই স্বাস্থ্য ব্যবস্থায় কল্পনা করেছি, আমরা মনে করেছি এই স্বাস্থ্য ব্যবস্থা একটি সরকারি স্বাস্থ্য ব্যবস্থা হিসেবে গড়ে উঠবে এবং সরকার সকলকে চিকিৎসা দিবেন। কিন্তু আমরা কার্যক্ষেত্রে দেখেছি যে সরকার এই চিকিৎসা দিতে ব্যর্থ হচ্ছেন, পাশাপাশি বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। এবং এই নিয়ন্ত্রণ করতে না পারার কারণে রোগীদের অভিযোগগুলি কি? রোগীদের একটা অভিযোগ হচ্ছে ডাক্তাররা দুর্ব্যবহার করে। কোন ডাক্তার দুর্ব্যবহার করেন? ডাক্তার আসলে থাকেন রোগীর চাপের মধ্যে, এত বেশি চাপের মধ্যে থাকেন যে তিনি তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিজের স্ত্রীর সাথেও দুর্ব্যবহার করেন। একটা ডাক্তারকে যদি আপনি ওভার ওয়ার্ক করান, একজন ব্যক্তিত্ব, সে একজন মানুষ, সে যদি 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা, 16 ঘন্টার জায়গায় 18 ঘন্টা কাজ করে, এই ডাক্তারের ব্যবহার কোনোদিন ঠিক হবে না। আমরা এই জন্য বারবার বলেছি যে জনবল নিয়োগ করতে হবে। একই ডাক্তারকে আপনি সকালে শিফটেও কাজ করাবেন, আবার তাকে দুপুরবেলা রেখে দিবেন, অথবা দুপুরবেলা ফেরত দিয়ে তাকে আবার রাত্রেবেলা নাইট করতে বলবেন। ডাক্তারকে বলবেন যে আপনি 40 ঘন্টা শ্রম দেবেন এবং সেটা দেওয়ার জন্য আপনি কি করবেন? আপনি শিফট ডিউটি করবেন। কেন ডাক্তার শিফট ডিউটি করবে? 3 জন ডাক্তার নিয়োগ দিতে হবে, এটাই হচ্ছে নিয়ম। সারা দুনিয়াতে এটাই হয়। ডাক্তাররা সকালে আর রাত্রে একই ডাক্তার কাজ করে না, পৃথিবীর কোথাও করে না। কারণ ডাক্তারদের কাজ হচ্ছে একটি মানসিক কাজ। ডাক্তার যে শুধুমাত্র হাতে চিকিৎসা করেন তা না, তিনি একটা রোগ নিয়ে ভাবেন, সেই রোগটার কত রকমের রোগ হতে পারে, একটি লক্ষণ থেকে কত ধরনের রোগ থেকে এই লক্ষণটা হতে পারে, সেটা নিয়ে তিনি চিন্তা করেন। আমরা যখন বলি মাথা ব্যথা, সাধারণ রোগীর কাছে এটা হচ্ছে প্যারাসিটামল, কিন্তু ডাক্তারের কাছে মাথা ব্যথা মানে শুধু প্যারাসিটামল না। ডাক্তার চিন্তা করেন যে মাথা ব্যথা কেন হয়েছে, কতগুলি রোগের কারণে হতে পারে, কি ওষুধ দিয়ে হতে পারে, কি কি পরীক্ষা হতে পারে, এবং সেই পরীক্ষাগুলি তাকে লিখতে হয়, ওষুধটা চিন্তা করতে হয়, রোগের বয়স থেকে শুরু করে রোগীর যে পেশা সেটা পর্যন্ত চিন্তা করতে হয়। একটা রোগীকে ওষুধ লেখার সময় কম দামে ওষুধ লিখবেন না বেশি দামের ওষুধ লিখবেন, সেটাও চিন্তা করতে হয়। কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সেইভাবে তৈরি হয় নাই। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা মূলত তৈরি হয়েছে যন্ত্র নির্ভর স্বাস্থ্য ব্যবস্থা, যেখানে ব্যবস্থা মনে করে, সিস্টেম মনে করে যে আপনাকে সিটি স্ক্যান মেশিন কিনে দিলেই চিকিৎসা এনশিওর হয়ে গেল। এই জন্য তারা হাসপাতালের পর হাসপাতালে সিটি স্ক্যান মেশিন কিনেছে, হাসপাতালের পর হাসপাতালে দামি দামি যন্ত্রপাতি পাঠিয়েছে, কিন্তু জনবল নিয়োগ করে নাই। বাংলাদেশে এখন প্রচুর হাসপাতাল আছে যেখানে যন্ত্রপাতি আছে, কিন্তু সেটা চালানোর লোক নাই। আমরা এই কথাগুলি চাই যে বিএমএ বলবে। বিএমএর তো দরকার নাই বড় বড় কথা বলার, বিএমএর প্রয়োজন হচ্ছে বিএমএ গিয়ে বলবে যেখানে 2 জন ডাক্তার দরকার, 2 জন ডাক্তারই নিয়োগ দিতে হবে। একটা ডাক্তার নিয়োগ দিয়ে তাকে 3 জনের কাজ করিয়া বলা যাবে না যে ডাক্তার ছিল না, ডাক্তার ঘুমিয়েছিল, ডাক্তার অসুস্থ ছিল, ডাক্তার কাজ করে নাই। এই ডাক্তারের তো এতক্ষণ কাজ করারই কথা না। সিস্টেমের নিশ্চিত করার কথা ছিল যে একজন ডাক্তার এখানে কাজ করবে না, এখানে 2 জন ডাক্তার কাজ করবে। একজন ডাক্তারের সাথে 3 জন নার্স লাগে, সারা দুনিয়াতে এটাই হচ্ছে নিয়ম। আমাদের এখানে একজন ডাক্তারের সাথে অর্ধেক নার্স। বাংলাদেশে যে নার্স, সেই নার্সের সংখ্যা ডাক্তারের অর্ধেক। এইটা তো সিস্টেমকে নিশ্চিত করতে হবে। ডাক্তার কি নার্স চাকরি দেয় নাকি ডাক্তার নার্স তৈরি করে? সিস্টেম নার্সকে তৈরি করে। আমাদের হাসপাতালে যে ওষুধের সরবরাহ, সেই ওষুধের সরবরাহকে যথেষ্ট পরিমাণে হয়? কিংবা আমাদের হাসপাতালগুলিতে রোগী বিছানার নিচে, সিঁড়ির নিচে, বারান্দায় আপনারা দেখেছেন শুয়ে থাকে, এটার জন্য ডাক্তার দায়ী? এটার জন্য তো ডাক্তার দায়ী না, কিন্তু সিস্টেম এটাকে নিশ্চিত করে না। কিন্তু একটা আইন করেছে, সে আইনে বলা আছে বেশ কোনো হাসপাতালে যদি রোগী জায়গা না পায় তাহলে হাসপাতালে জরিমানা হবে। যদি হাসপাতালে জরিমানা হয় তাহলে তো প্রথম জরিমানা হওয়া হচ্ছে সরকারি হাসপাতালগুলো, কারণ কোনো সরকারি হাসপাতালে রোগী শুয়ে নাই মানে বারান্দায় কিংবা
সিঁড়ির নিচে, এরকম নাই। ঢাকা মেডিকেল কলেজে গেলে আপনি দেখবেন যে কি অবস্থা, যা বেড তার 3 গুণ রোগী আছে সেখানে। তাহলে এই 3 গুণ রোগীর চিকিৎসার জন্য কয় গুণ ডাক্তার দরকার? আপনি ডাক্তার দিয়েছেন একটা 50 বেডের হাসপাতালের জন্য, কিন্তু সেখানে ভর্তি করছেন 150 জন, বাকি 100 জনকে কে চিকিৎসা করবে? ফলে রোগী চিকিৎসা পায় না, কিন্তু সেইটার দায় সিস্টেম নেয় না। সিস্টেম বলতে থাকে ডাক্তার এর জন্য দায়ী। তো এইগুলো নিয়ে তো বিএমএ কে কথা বলতে হবে। বিএমএ তো ডাক্তারদের স্বার্থ রক্ষার সংগঠন। বিএমএ তো ডাক্তারদের স্বার্থ রক্ষার মাধ্যমে রোগী যাতে সুচিকিৎসা পায় সেটা নিশ্চিত করে। বিএমএ তো ডাক্তারদের সংগঠন। এই কথাগুলি কোনোদিন আমরা বিএমএর নেতাদেরকে বলতে শুনি নাই। অন্তত আমি আজকে বিএমএর লাইফ মেম্বার 30 বছরের বেশি, আমি এটা শুনিনি। এখন কারা শুনেছেন সেটা আপনারা জানেন, আপনারা সাংবাদিক, আপনারা বিএমএর নেতাদেরকে দেখেছেন। আমরা মনে করি এই সিস্টেমকে ঢেলে না সাজালে পরে বিদেশে রোগী যাওয়া শুধু বন্ধ হবে না, এটা না, বিদেশি ডাক্তার এসে এখানে চিকিৎসা দিবে। কেননা ডাক্তারদেরকে এখন যে নিয়ম করা হয়েছে সেই নিয়মের মধ্যে আপনারা দেখবেন একাধিক নোট ইস্যু হয়েছে যে ডলার সেভ করার জন্য ডাক্তার চিকিৎসা শিক্ষা করতে বিদেশে যাইতে পারবে না। ডাক্তার নিজের বেতনের টাকা দিয়ে ডলার কিনেছে, সে তো সরকারি ডলার ব্যবহার করে নেই। কিন্তু চিঠি দেওয়া হয়েছে ডাক্তারদেরকে যে আপনাদের এই বিদেশ যাওয়ার পারমিশন দেওয়া হলো না, কারণ আমরা ডলার বাঁচাচ্ছি। আপনি বাঁচাবেন রাষ্ট্রীয় কোষাগারের ডলার, যে ডলার রাষ্ট্রের কাছ থেকে আমি কোনো কারণে সরকারের কাছ থেকে নেই। এটা তো সে সরকারের কাছ থেকে নেয়, সে তার বেতনের টাকা দিয়ে ডলার কিনেছে। এবং এইটা নিয়ে যদি সে পড়াশোনা করতে যায়, পরীক্ষা দিয়ে ফেরত আসে, তাহলে সে উচ্চশিক্ষা করে ফেরত আসলে অন্তত 10টা রোগী কম যাবে বিদেশে, এবং সেই 10টা রোগী যে ডলার খরচ করতে বিদেশে সেটা বাংলাদেশে থাকবে। কিন্তু আমরা দেখেছি যে এই কাণ্ডটা করা হয়েছে। ডাক্তারদেরকে তাদের নিজের, এমনকি এই যে ডলার বাঁচানোর নির্দেশ দেওয়ার আগে তারা টাকা জমা দিয়েছে, কিন্তু তাদেরকে পরে বাধা দেওয়া হয়েছে। এটা তো অযৌক্তিক, এটা তো অযৌক্তিক। আসেন আপনাকে আরেকটা উদাহরণ দেই। এমনও করা হয়েছে ডাক্তার নিজে চিকিৎসার জন্য বাইরে যেতে চেয়েছে, যেতে চাইতে পারে, যে কোনো মানুষ তো, সে তো নাগরিক, সে যেতে চাইতে পারে। তাকে একটা চিঠি দিয়ে বলা হয়েছে যে আপনি একজন নির্দিষ্ট ডাক্তারকে দেখাবেন। একটা সিস্টেম কি এটা আপনাকে বলে দিতে পারে? একজন আমলা কি এটা আপনাকে বলে দিতে পারেন আপনাকে কোন ডাক্তার দেখাবেন? একজন ডাক্তার বলতে পারেন আপনি কার কাছে যাবেন। ডাক্তারের কাছে ডাক্তারকে রেফার করবে। কোন সেক্রেটারি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কিংবা ডেপুটি সেক্রেটারি আপনাকে বলতে পারে যে আপনি প্রাণগোপাল দত্ত সাহেবকে দেখাতে বাধ্য। এরকম চিঠি দেওয়া হয়েছে, মানে সরকারি চিঠি। এগুলোর বিরুদ্ধে একটা কথাও বিএমএ বলে নাই। কেন বলে নাই? এই যে আমলাতান্ত্রিক জটিলতা, এটা আমলাতান্ত্রিক জটিলতা না, এটা মূলত হচ্ছে অব্যবস্থাপনা। এটা জটিলতা না ভাই। অব্যবস্থাপনা ভেদ করে কি করেছে বলেন? অন্যরা কে কে আছেন সেটা আমরা জানাবো আমাদের প্যানেল যখন আমরা পরিচয় করিয়ে দিব তখন। হ্যাঁ, আমরা কৌশলগত কারণে এখন আমরা আমাদের প্যানেল পুরোটা বলছি না, কারণ আপনি খুব ভালো করে জানেন সরকারি ডাক্তারদেরকে নাম যদি আমরা এখন বলি তাহলে কালকে ওনারা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হবেন। এটাই তো সিস্টেমের প্রবলেম। আমি উত্তরটা দিই। 1, 2 হচ্ছে ভোটার সংখ্যা কত, এটা বিএমএ আমাদেরকে জানাবে। বিএমএ ভোটার তালিকা আপডেট করার পরে আমাদেরকে জানাবে ভোটার সংখ্যা কত। আমরা তো এখনো আপডেটেড ভোটার তালিকা হাতে পাই নাই। এটা হচ্ছে দ্বিতীয়। সেটা আপনারা খুব ভালো জানেন কত বছর পর পর হওয়ার, এবার 8 বছর পরে হচ্ছে, প্রায় 7.5 বছর পরে। 3 বছর পর পর হওয়ার কথা, কিন্তু এটা মেয়াদ উত্তীর্ণ, মানে অনেক অনেক পরে হচ্ছে। আমরা ডাক্তার সমর্থিত, এটা নিয়েই তো আমরা কথা বলছি যে সাচিব সমর্থিত, ড্যাব সমর্থিত, এই জায়গা থেকে ডাক্তারদেরকে বের হয়ে আসতে হবে। ডাক্তারদের নির্বাচন করবে ডাক্তার সমর্থিত। আপনাকে এসে একটা রাজনৈতিক দল কেন সমর্থন দেবে? এটা তো রাজনৈতিক সংগঠন না। এই কালচারকে আপনি সমর্থন করেন, এটা আপনার কাছে আমার প্রশ্ন। তা আপনি সমর্থন করেন না, যে কাজটা আপনি সমর্থন করেন না সেই কাজটা আমরা করতে এসেছি। আপনি যেটা সমর্থন করেন সেইটা, যে রাজনৈতিক কালচারের বাইরে গিয়ে একটা নির্বাচন হোক। আপনারই তো এটার উত্তরটা জানার কথা যে আমরা কেন এই কাজটা করছি। আপনি এই বিষয়টাকে সমর্থন করেন না। বাংলাদেশের যে ভোটের কালচার, যেখানে রাজনৈতিক প্রভাব বিস্তার করা হয় অরাজনৈতিক সংগঠনের উপরে, এই জিনিসটা আপনারা কেউ যদি পছন্দ করেন হাত তুলতে পারেন। আমরা এটা পছন্দ করি না বলেই আমরা এই কাজটা করছি। বিড়ালের গলায় ঘন্টা বাঁধার কথা আপনারা লেখেন, কিন্তু বিড়ালের গলায় কেউ ঘন্টা বাঁধতে গেলে তাকে প্রশ্ন করেন যে বাংলাদেশে কেউ ঘন্টা বাঁধে নাই, তাইলে কেমনে হবে? আমরা ঘন্টাটা বাঁধতে এসেছি।
না, উনি অসহায়ত্ব প্রকাশ করেছেন, এটা তো ওনার বিষয়। আমরা কেউ ভিসি না, এবং আপনারা জানেন যে ভিসি হইতে গেলে কি করতে হয়। ডাক্তাররা গত 20 বছরে কেবল নিজেরা প্রহরিত না হইলে কোনো আন্দোলন করে নাই। তারা কোনো চাকরির দাবি দেওয়া বা অন্য কোনো কিছু নিয়ে কোনো ধর্মঘট ডাকে নাই, তারা মার খেয়ে ধর্মঘট ডেকেছে। মার খেলে কেউ যদি মার খায় তাহলে কিন্তু আপনি দেখবেন যে ড্রাইভার থেকে শুরু করে দারোয়ান যার সমিতি আছে সেই কাজটা করে, এবং এটা স্থানীয়ভাবে হয়। এটা কখনোই জাতীয়ভাবে হয় নাই। প্রশ্ন আছে এখানে। এক, ডাক্তাররা বাকি বিষয়ে আন্দোলন করতে পারেন না, কারণ যে আইনগত বিধিবিধান আছে সরকারি চাকরির, সেই সরকারি চাকরির বিধিবিধানে তারা অনেক কিছু আছেন যেটা তারা করতে পারেন না। এটাকে অসদাচরণ বলা হয়। কেবলমাত্র নাগরিক হিসেবে যদি কেউ প্রহরিত হয় তখন সেটা নাগরিক অধিকার। আপনি কোনো নাগরিকের গায়ে হাত দিতে পারেন না, শুধু ডাক্তার বলে কথা না। আপনি রাস্তায় একটা রিক্সাওয়ালাকেও বিনা কারণে প্রহার করতে পারেন না। ফলে কেবলমাত্র এই নাগরিক অধিকারের প্রশ্নে ডাক্তাররা দাঁড়াতে পারে, কারণ এটা অসদাচরণে অন্তর্ভুক্ত হয় না। ডাক্তারদেরকে হাত পা বাঁধা যে আইনগুলি করা হয়েছে, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে চাই, এই আইনগুলির বিরুদ্ধে আপনারাও কখনো লেখেন না। আমি এটা আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছি না, কিন্তু এটা আমাদের একটা দুঃখ আছে যে ডাক্তারদের সুরক্ষা আইনের নামে যে আইন ডাক্তারদের মাথার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছিল, যেখানে বলা হয়েছিল যে ডাক্তারের চেম্বারে যদি আসন না থাকে তাহলে ডাক্তারের 1 মাসের কারাদণ্ড হবে। ডাক্তারের চেম্বারের আসন কি ডাক্তার কেনে? হাসপাতাল এটা ব্যবস্থা করে। এই যতগুলো আপনারা দেখেন, যত ডায়াগনস্টিক সেন্টার, তাদের চেম্বারগুলো কারা? এটা হচ্ছে যারা ইনভেস্টর, তারা ডাক্তারকে সেখানে চেম্বারে ব্যবস্থা করে দেয়, ডাক্তার সেখানে চেম্বার করে। সে কি তার চেম্বারের সামনের আসন, তার রুমের এসি এগুলো নিজে কেনে না? কেন কেনে না সেটা অন্য প্রশ্ন, কিন্তু একটা চেম্বারের সামনে কয়টা আসন থাকবে এইটা কি নির্দিষ্ট করা আছে আইনের মধ্যে? নাই। কিন্তু বলা আছে যদি রোগীর জন্য পর্যাপ্ত আসন না থাকে তাহলে ডাক্তারের 50,000 টাকা জরিমানা হবে এবং 1 মাসের কারাদণ্ড হবে। একজন রোগীর সাথে অন্তত পক্ষে 2 জন 3 জন 4 জন করে অ্যাটেন্ডেন্ট আসে। কার সঙ্গে কতজন অ্যাটেন্ডেন্ট আসবে এটার কিন্তু কোনো হিসাব নাই। এবং আমাদের বাংলাদেশে অ্যাটেন্ডেন্ট আরও এই কারণে আসে যে বাংলাদেশে বাচ্চা রাখার লোক থাকে না, ফলে দেখা যায় যে ছোট 2টা বাচ্চা সহ মা চলে আসে। কারণ হাজব্যান্ডের চিকিৎসা কিন্তু এসেছে, হাজব্যান্ড চিকিৎসা করতে, কিন্তু মা 2 বাচ্চা সহ এসেছে। এই যে 4 জন আসলো, একটা ডাক্তার কি করে জানবে যে সে 50টা আসন রাখবে না 100টা? এটা কি একটা আইন হতে পারে যে ডাক্তারের 1 মাসের কারাদণ্ড আর 50,000 টাকা জরিমানা? এটা আমরা বলেছি। আমাদের একটা সংগঠন আছে FDSR, অরাজনৈতিক সংগঠন, সেইখান থেকে আমরা এটার বিরুদ্ধে কথা বলেছি। আমরা এটার জন্য প্রেস কনফারেন্স করেছি, আমরা সেমিনার করেছি, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে আমরা তাদেরকে এইটার ব্যাপারে আমাদের মতামত দিয়ে এসেছি। কিন্তু এই কাজগুলি বিএমএ নেতৃবৃন্দের করার কথা ছিল, তারা করেন নাই। তো এইরকম অসংখ্য জিনিসপত্র আছে যেগুলো আপনাদের কাছে পৌঁছাই না, এবং এই ধরনের আইন করা হচ্ছে, এই ধরনের অদ্ভুত জিনিসপত্র তৈরি করা হচ্ছে। ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারকে নিয়ন্ত্রণ করার যে ল, সেটার সঙ্গে ডাক্তারকে জুড়ে দিয়ে একটা চিকিৎসা সুরক্ষা আইন নামে আইন তৈরি করা হচ্ছে। এখানে আসবেন, বাহার ভাই বলবেন। তো এই যে জিনিসগুলি হচ্ছে, এগুলা কিন্তু আসলে আমাদেরকে কথা বলতে হবে। আমরা যদি কথা না বলি তাহলে রোগীর স্বার্থ সংরক্ষিত হবে না, ডাক্তারের স্বার্থ সংরক্ষিত হবে না। মেয়াদ উত্তীর্ণ বিএমএ কমিটি নিয়ে আমাদেরকে প্রশ্ন করলে আমরা একটা উত্তর দিতে পারবো না, কারণ বিএমএ এর মেয়াদ কেন উত্তীর্ণ হয়েছে এটা আমাদের হাতে ছিল না, আমরা সেটা করিও নাই। এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। আর তৃতীয় হচ্ছে, যে কোনো পেশাজীবী সংগঠনের নেতৃত্ব সেই পেশার বিষয়েই কাজ করবে। পেশাজীবী নেতৃত্বের সংগঠন তার পেশাগত বিষয়গুলি নিয়ে ডিল করবে এবং সেটা নিয়েই কথা বলবে। মূল বিষয় হচ্ছে সেই দাবিতে যৌক্তিকতা আছে নাকি যৌক্তিকতা নাই সেটা বিবেচনা করা। ডাক্তার যখন বলে যে সে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আম বেচে কোটিপতি হওয়া যায়, ড্রেস বিক্রি করে, ফুড আপি আছে, ড্রেস আপি আছে, এখন এই অনলাইনে তারা জামা বিক্রি করে আর খাবার বিক্রি করে, এমনকি মুরগির রান চিবায় চিবায় বলেও অনেকে কোটিপতি হয়। বাবাকে গাড়ি কিনে দেয়, মুরগির রান চিবায় বলে এটা ভালো সিদ্ধ হয়েছে। কিন্তু ডাক্তার ডাক্তারি করবে সেই জন্য সে খাবার বিক্রি করে, কেক বিক্রি করে, কিন্তু ডাক্তারি ছাড়ে না। এটা কি মানবিক গল্প না? এবং তাকে বলা হয়েছে তুমি প্র্যাকটিস করতে পারবে না, কিন্তু তার ওই 20,000 টাকাও দেয় না, দেরি করে, বলে আসে নাই টাকা, 3 মাস পরে দেয়। এবং আপনি যদি বেসরকারি চিকিৎসক হন আপনি এটা পাবেন না, কিন্তু আপনি প্র্যাকটিসও করতে পারবেন না, কারণ আইনের মধ্যে বলা আছে আপনি প্র্যাকটিস করতে পারবেন না। তো সে কি খাবে? বাপের টাকা আনবে 35 বছর বয়সে?
এই কথাগুলি তো কোথাও কেউ বলে না। উচ্চশিক্ষায় গেলে তার বেতন ভাতা প্রয়োজন, কারণ উচ্চশিক্ষায় একটা ডাক্তার যখন যায় সে কিন্তু অন্যান্য পেশার লোকদের মতো যায় না। আপনি যদি ইউনিভার্সিটিতে ভর্তি হন অনার্সে, আপনি ডিরেক্ট মাস্টার্স করে বের হবেন, আপনার মাস্টার্সে কেউ বাধা দিবে না। আপনি অনার্স করলে আপনি মাস্টার্স করতে পারবেন, আপনাকে কেউ বাধা দিবে না। কিন্তু ডাক্তার ব্যাচেলর করার পরে তাকে তার মাস্টার্সে যাওয়ার জন্য আরেকবার ভর্তি পরীক্ষা দিতে হয়, আবার কম্পিটিশন করতে হয়, এবং তার আসন সংখ্যা থাকে না। একজন ডাক্তারের জন্য একটা আসন থাকা উচিত, সেখানে 5টা ডাক্তারের জন্য একটা আসন থাকে। এরকম একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে ডাক্তার যায়। ডাক্তারকে 2-3 বছর সরকারি চাকরি না করলে পরে সে ট্রেনিং এ যেতে পারে না, ট্রেনিং এর পোস্ট পায় না। ফলে একটা ডাক্তার যখন উচ্চশিক্ষা যায় তখন তার বয়স 30-এর উপরে, 32, 33, 34 এরকম বয়সে ডাক্তাররা উচ্চশিক্ষা যাচ্ছে অধিকাংশ ডাক্তার। এই ডাক্তারের সংসার থাকে, এই ডাক্তারের 1-2টা বাচ্চা থাকে। সেই ডাক্তারকে বলা হয়েছে তুমি যদি কোর্সে যাও তাহলে তুমি কোনো প্রাইভেট প্র্যাকটিস বা অন্য কোনো আয় করতে পারবে না। ঠিক আছে, করলাম না, কিন্তু তোমাকে 20,000 টাকা ভাতা দেওয়া হবে। আপনারা বলেন 20,000 টাকা ভাতা সে পাইতে পারে? একটা মিড লেভেলের ডাক্তার, 2টা বাচ্চা সহ, একটা বউ সহ 20,000 টাকা ভাতা দিয়ে তার সংসার চলবে? সে পড়াশোনা করবে নাকি অন্য কিছু করবে? ডাক্তার তখন কেক বানায় বিক্রি করে, ডাক্তার তখন আম বিক্রি করে। এগুলো আপনারা কোথাও লিখেছেন যে ডাক্তাররা আম বিক্রি করছে? কেউ বলে না, কারণ ডাক্তাররা সম্মানের জন্য কি এটা বলে না। কিন্তু আমি অসংখ্য ডাক্তারের কাছ থেকে কেক কিনেছি, আমি অসংখ্য ডাক্তারের কাছ থেকে আম বিক্রি করতেছে, রাজশাহীর আম, ড্রেস বিক্রি করতেছে। কেন? কারণ সে উচ্চ শিক্ষা করতে চায়, সে ডাক্তারিটাই করতে চায়। এবং কোভিডে যে টাকা পাওয়ার কথা ছিল ডাক্তারদের ক্ষতিপূরণ হিসেবে, এটা খুব অমানবিক, সেটা দেওয়া হয়নি। 100-র উপরে চিকিৎসক জীবন দিচ্ছে। 200, আমাদের কাছে সব ডেটা আছে, 200-র উপরে ডাক্তার মারা গেছেন, সরকারি ডাক্তার বেসরকারি ডাক্তার মিলায় 200-র উপরে চিকিৎসক মৃত্যুবরণ করেছেন। এবং অদ্ভুত ব্যাপার, আপনারা জানেন, আপনি যদি হাসপাতালে যান, সেই হাসপাতালে কোভিড রোগী এসেছে নাকি আসে না আপনি কি করে জানবেন? ফলে হাসপাতাল ইটসেলফ মেক্স ইউ ভালনারেবল। আপনি হাসপাতালে ঢোকা মানে আপনি সংক্রামক ব্যাধির সামনে যাচ্ছেন। এবং একজন সাধারণ লোক যদি একটা সংক্রামক ব্যাধির সঙ্গে সম্পর্কে দিনে একবার আসে, ডাক্তার সাহেব প্রতিদিন অন্তত 10 জন সংক্রামক রোগীর সাথে তিনি ডিল করেন, তার 10 গুণ আক্রান্ত হওয়ার সম্ভাবনা। বলা হয়েছে শুধু কোভিড হাসপাতাল, কোভিড মেনশন হাসপাতাল ছাড়া অন্য জায়গায় থেকে কোভিড আক্রান্ত হলে এটা আমরা কাউন্ট করব না। এটা কেমন কথা? ডাক্তারকে জানে কার কোভিড আছে আর কার কোভিড নেই, কিন্তু এগুলো নিয়ে কোনো কথা হয় না, এগুলো নিয়ে কেউ কোনো কিছু বলে নাই। তাহলে ডাক্তারদের কিন্তু অনেক অভাব অভিযোগ আছে। ডাক্তাররা নিজের আত্মসম্মান বোধ, এটা সেটা নানান কিছু চিন্তা করে অনেক কথা বলে না। কিন্তু এই কথাগুলো বলার দায়িত্ব কার? এই কথাগুলো বলার দায়িত্ব হচ্ছে যারা ডাক্তারদের হয়ে কাজ করবে তাদের। তারা তো সেই কথাগুলো বলেন না। এই জন্যই আমরা বলেছি যে এই কথাগুলো বলতে হবে। এই জন্য আমরা বলেছি যে রাজনৈতিক প্রভাব মুক্ত একটা বিএমএ তৈরি করতে হবে। রাজনীতি সবার আছে, কিন্তু বিএমএর মধ্যে রাজনীতি থাকবে না। বিএমএ হবে ডাক্তারদের, বাইরে সবাই রাজনীতি করবে, যে যা চায় তাই হবে, এমপি হবে, এটা হবে, সেটা হবে, সবকিছু হবে। কিন্তু বিএমএ এর কাজে কর্মের মধ্যে শুধু ডাক্তারদের এবং রোগীদের স্বার্থ বিবেচনা করতে হবে। বাংলায় বলেন। আলাউদ্দিন বলবে। হ্যাঁ, বলো। যদি হাসপাতাল চালু রাখতে হয় তাহলে টেকনোলজিস্টকেও 24 ঘন্টা ডিউটি করাইতে হবে 3 শিফটে, ডাক্তারকেও 3 শিফটে চালাইতে হবে। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে এইটা। যখন বিকালবেলা, আমি শেষ করি, যখন বিকালবেলা রোগী আসে তখন চাইলেও আপনি সিটি স্ক্যান করাইতে পারবেন না। 1, 2, ডাক্তার সাহেব যদি স্লিপ লিখে থাকেন তাহলে অবশ্যই তিনি অন্যায় করেছেন। এটা দেখতে হবে যে ডাক্তার সাহেব লিখছেন কিনা। যদি লিখে থাকেন এবং অফিস আওয়ারে সিটি স্ক্যান মেশিন চালু অবস্থায় উনি যদি বলেন যে সিটি স্ক্যান হবে না, অথবা সিটি স্ক্যানের সিরিয়াল দিতে না পাঠায় উনি এটা পাঠিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই তিনি অন্যায় করেছেন। কিন্তু আপনাদের এটাও বলতে হবে যে একটা হাসপাতালে সিটি স্ক্যান মেশিন 24 ঘন্টা অন থাকতে হয়, এটাও পাশাপাশি বলতে হবে। এবং সেইখানে 3 শিফটে মেডিকেল টেকনোলজি থেকে শুরু করে রিপোর্ট করার ডাক্তারকে চাকরি দিতে হয়। একটা ডাক্তার 24 ঘন্টা কোথাও সিটি স্ক্যান রিপোর্ট করে না। আমি আমার বাচ্চাকে বিদেশে সিটি স্ক্যান করিয়েছি বাধ্য হয়ে কোনো একটা কারণে, এবং সেইখানে আমি দেখেছি একটা ডাক্তার সারাদিনে 6টার বেশি সিটি স্ক্যান রিপোর্ট করে না। কারণ সিটি স্ক্যান এই বারবার একটার পর একটা সিটি স্ক্যান দেখবে, এটা দরকার, এটা তারা মনে করে যে এটা ভুল হওয়ার সম্ভাবনা বাড়ে। 6টার বেশি সে রিপোর্ট করে না, এবং একটা সিটি স্ক্যানের জন্য 30,000 থেকে 40,000 টাকা বিল হয়। আমি ইন্টারফেয়ার করতে পরশুদিন স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য ব্যবস্থার অভিভাবক মুরব্বী ল্যাবে ভিজিট করেছে,
দেখেছেন বাংলাদেশে বড় ক্যাডার যেগুলি সরকারি হাসপাতালে আসি, বেসরকারিটা বাদ দেই, এই ক্যাডারগুলির মধ্যে সবচেয়ে বড় ক্যাডারগুলির একটা হচ্ছে আমাদের স্বাস্থ্য ক্যাডার। শিক্ষা আছে, কৃষিবিদরা আছেন, প্রকৌশলীরা আছেন, কিন্তু একটা বড় ক্যাডার হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা যারা কাজ করেন তারা। এই ক্যাডারে গ্রেড 1 পদ হচ্ছে 3টা। আপনি যদি একদল মেধাবী মানুষকে তাদের 25-30 বছর চাকরির পরে তাদেরকে একটা গ্রেড 1 পদ দিতে না পারেন, এবং নির্দিষ্ট করা আছে কোন 3টা গ্রেড 1 পদ, এটা একটা হতাশাগ্রস্ত ক্যাডারে পরিণত হয়েছে, যেখানে তাদের কোনো উন্নতির জায়গা তারা দেখে না।